করেছো তুমি? ও অপু দেখো, ও তো হাত কেটে ফেলেছে, রক্ত বেরোচ্ছে। কি করবো এবার? আমার রক্তের প্রত্যেকটা বিন্দুতে শুধু তোমার নাম আছে বাবা। তুমি তুমি অপুর সাথে কোথাও যাবে না। আমি তোমাকে যেতে দেব না ভাবি। অপু তোমার কেউ হয় না, ও কয়েকদিনের অতিথি মাত্র। আমি তোমার সব ভাবি, আমি তোমার সব। আমি ছিলাম তোমার জীবনে, আমি আছি, আর আমি থাকবো, আর কেউ না। সেটাই একমাত্র সত্যি, একমাত্র বাস্তব। সানি, সানি, সানি। আর সানি মানে সুনয়নার কাছে শুনলাম যে ওর দাদু মানে সোমেন্দ্রবাবু এখন হরিদ্বারে আছে। শুধু সানি আমাদের বাড়িতে আছে বলে যে নাম্বারটা প্রয়োজন সেটা না, আসলে আমাদেরও বিশেষ প্রয়োজন ওনার সাথে একটু কথাবার্তা বলার। আপনি কাইন্ডলি একটু প্লিজ দেখুন না যদি নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ। চেষ্টা করছি, নাম্বারটা পেলেই আমি আপনাকে দিচ্ছি। অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি বললো রে? হ্যাঁ না, উনি বললেন যে উনিও অনেকদিন ধরে যোগাযোগ করতে পারেননি, তবে চেষ্টা করছেন নাম্বারটা যাতে জোগাড় করে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোগাড় কর, জোগাড় কর। আজকের মধ্যেই যে করে হোক ওর দাদুর নাম্বারটা জোগাড় কর, করে সমস্তটা জানাতে হবে তাকে। তাকে অন্ধকারে রাখলে চলবে না। একটা সামান্য ঘটনা ঘটেনি, আরে যথেষ্ট ভাবার মতো একটা ঘটনা ঘটেছে, তাকে জানাতে হবে তো। সে তো অভিভাবক। ভাল লাগছে না, কি যে ঘটে গেল। মানে এ বাড়িতে বোধহয় আনন্দ বলে জিনিসটা আর কোনো সময়ই ঘটবে না। আমি ডেকোরেটরের লোককে ডেকে বলে দিয়েছি যে সমস্ত আলো টালো যা সব সাজিয়েছিলে সব বাগান থেকে খুলে নাও, সব খুলে। তোমরা সব জানো তো, হ্যাঁ? যখন জানো মেয়েটা বদমেজাজি, রাগী, জেদি, তখন বাইরে যাওয়ার প্ল্যানটা করলে কেন? হ্যাঁ, ওই প্ল্যানটা বাতিল করলে হতো না? ঠিক আছে, দীপু নয় রাজি হলো যে বাইরে চলে যাবে। সোনামা কি? সোনামাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করতে পারলো না? হ্যাঁ, যে বাইরে যাওয়ার দরকার নেই, বাড়িতে করবো হই উল্লো। এসব তুমি কি বলছো মা? দীপু আমার সাথে বাইরে যাবে বলে সানি নিজের হাত কেটে ফেললো, আর তুমি এমন ভাবে কথাগুলো বলছো যেন সব দোষটা আমার। আমি দীপুকে জোর করে নিয়ে যাইনি মা। আমি তো বলিনি তুই জোর করে নিয়ে গেছিস। তুই ওকে বোঝালি না কেন? হ্যাঁ, মেয়েটা কি চেয়েছিল? মেয়েটা চেয়েছিল বাড়িতে থেকে সকলের সঙ্গে আনন্দ করবে, হই হুল্লোড় করবে, একসাথে খাওয়া দাওয়া করবে, আর তো কিছু চাইনি। কত বড় আঘাত পেলো বলতো মেয়েটা? হ্যাঁ, তাছাড়া ওকে যে সে ঘরের মেয়ে রে, ও সৌমেন্দু বাবুর নাতনি, কত বড় লোক বাড়ির মেয়ে। সৌমেন্দু বাবু আমাদেরকে ওই টাকা দিয়েছে তা নয়, সৌমেন্দু বাবুর টাকায় অনেকগুলো সংসার চলে। ও হলো আলালের ঘরে দুলালি, ননির পুতুল, সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে। ওর বড় হওয়া তোর বড় হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে রে মা। তুই যেটা সহ্য করতে পারিস সেটাও সহ্য করতে পারবে না, সেটা তো তোকে বুঝতে হবে। সত্যি দীপু সত্যি সবচেয়ে প্রিয় বন্ধু ছিল, না হলে এত কষ্ট পেয়েছে যে হাতে শিরা পর্যন্ত কেটে ফেললো গো। হাতে শিরাটা কেটে ফেললো সেটা কিছু ওদের দায় নয়, দায়টা তার পাগলামি। তুমি একদম অযৌক্তিক কথাবার্তা, তুই আমার কথা বলতে দে। তুমি একদম অযৌক্তিক কথাবার্তা বলো না। তুমি মাঝে মাঝে বড্ড অযৌক্তিক কথাবার্তা বলো। হ্যাঁ, অযৌক্তিক কথা বলো, আমি বলতে বাধ্য হচ্ছি। মেয়েটা একটা বেশি উৎসাহী, সবাইতে তার বেশি উৎসাহ। সে সারপ্রাইজ দিয়ে কেক কেটেছে, আচ্ছা কেটেছে আমি মেনে নিয়েছি, কিন্তু তা বলে এই যে কাজটা করেছে এটার কোনো যৌক্তিকতা নেই। আরে দীপু তার জন্মদিনে তার বউকে নিয়ে বেড়াতে যাবে না তো কাকে নিয়ে বেড়াতে যাবে? আর সে কৈফিয়ত দিবে, সে কাকে দেবে, আর কেনই বা দেবে? কখনো হয় না এটা। আমি বলছি মেয়েটা যেটা করেছে সেটা চরম ভুল করেছে। না, ভুল করেনি, তুমি বুঝতে পারছো না। তুমি বুঝতে পারছো না, কিছু চাইনি। কি বলেছে? বোঝার ক্ষমতাই নেই। না দাদা, মেয়েটা কি চেয়েছিল? মেয়েটা তো বিশেষ কিছু চাইনি। না, কি আবার চাইবে? ওই গাড়ির আওয়াজ পেলাম, ওরা এলো বোধহয়। এসো এসো সানি, দেখে সাবধানে চলো, সাবধানে দেখে। হ্যাঁ, কেমন আছো এখন? হ্যাঁ রে, ডাক্তার কি বলছে? হ্যাঁ, হাসপাতালে কি বললো বলতো? স্টিচ পরেনি ডাক্তার, শুধু ব্যান্ডেজ করে ছেড়ে দিয়েছে, আর রক্তটা বন্ধ হতে একটু সময় লেগেছে।
তুমি এখন কেমন আছো সানি? ভালো। আহারে, এরকম ছেলে মানুষই কেউ করে? হ্যাঁ, তাহলে ভাবি কেন বললো যে আমার সাথে বার্থডে সেলিব্রেট করবে না? আর আর ওর বউ না কিরকম স্বার্থপরের মতো ভাবিকে নিয়ে চলে যাবে বলছিল। কি? আমি তো অপুকে শেষ কথাই বলছিলাম, ওকে বুঝিয়ে বলেছি আমি। হ্যাঁ, ঠিক আছে মা, আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি, তুমি এত টেনশন করো না। না না, তোকে নিয়ে যেতে হবে না, আমি ওকে ওর ঘরে নিয়ে যাচ্ছি। চলো সানি, চলো, আস্তে আস্তে চলো। হ্যাঁ, আস্তে, সাবধান। ও বর্ষা, বলছি চল না ওর সাথে একটু ওকে ঘরে নিয়ে যাই। এসো, এসো, আস্তে আস্তে। এতটা আতিশয্য দেখানো আবার কিছু হয়নি। হ্যাঁ, আমি মানছি ও দাদুর কাছে আমরা কৃতজ্ঞ, কিন্তু ও দাদুর কাছে কৃতজ্ঞ, ওর কাছে নয়। হ্যাঁ, দাদুর জন্য নাতির অনেক কিছু হয়তো আমাদের সহ্য করতে হবে, কিন্তু বলে এতটা বাড়াবাড়ি বার সহ্য করা যায় না। তুই দেখলি কি তোদের মা কিভাবে অবান্তর অযৌক্তিক কথাগুলো বলছে? না না না, এটা তো মানতে হবে। এই কি কথা? আমি যা খুশি তাই করে দেবো? আমার কোনো কাণ্ডজ্ঞান থাকবে না? এই গোটা ঘটনার জন্য দায়টা আমি সানির বদলে অপুমাকে দেবো? এটা হতে পারে? বাবা তুমি একটু আস্তে কথা বলো না। আর এইসব কথা বলার এখন কি কোনো প্রয়োজন আছে? দেখলে তো কত বড় একটা কাণ্ড ঘটে গেল। এবার এই মেয়েটাকে শান্ত রাখার জন্য ও যা বলছে আমাদের সেটা শুনতে হবে বাবা। ঘটনাটা তো ঘটেছে আমাদেরই বাড়িতে, বলো? এটা তো আমরা অস্বীকার করতে পারি না। এরপর যদি মেয়েটার কিছু হয়ে যায়, হিতে বিপরীত কিছু একটা হয়, তখন আমরা ওর বাড়ির লোককে কি করে মুখ দেখাবো আমাদের? হ্যাঁ বাবা, তুমি ইমিডিয়েটলি ওই সানির কাছ থেকে ওর দাদুর ফোন নাম্বার নিয়ে ওনাকে এক্ষুনি ফোন করো, আর যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েটিকে এ বাড়ি থেকে বিদায় করো। হ্যাঁ, ঠিক বলেছিস সৌম্য, একেবারে ঠিক বলেছে। মেয়েটিকে ভালো ভালো বিয়ে করা ভালো, নাহলে যে কি ঘটে যাবে। তুই দেখ তো, যত তাড়াতাড়ি পারিস ওই ওর দাদুর নাম্বার জোগাড় করে হরিদ্বারে তার সঙ্গে যোগাযোগ করে সমস্ত কথাটা জানাবি। এটা আমার আদেশ বলে জানবি। অপু, তুমি এরকম মন খারাপ করো না। তোমার এই মুখটা আমার একদম ভালো লাগে না। জানো তো মা একটু এরকম সংসারটাকে আগলে রাখতে চায়, তাই যাতে সব ঠিকঠাক থাকে মাঝে মধ্যে বলে ফেলে ওলট পালট। আর সত্যি তো মেয়েটার কত বড় একটা বিপদ হলো বলো। এবার ওর যদি কিছু হয়ে যায় তাহলে তো আমরা বিপদে পড়বো, গোটা পরিবারটা বিপদে পড়বে। আর শুধু তো তাই নয়, ব্যবসারও অনেক ক্ষতি হয়ে যাবে। তুমি মন খারাপ করো না। অপু, মায়ের কথা শুনে তুমি ভেঙে পড়লে না তো? একটা কথা খুব ভালো করে জেনে রাখো দীপু, যে মেয়ে এত সামান্য একটা ঘটনায় নিজের হাত কেটে ফেলতে পারে, সে ভবিষ্যতে আমাদের জীবনে অনেক বড় বিপদ ডেকে আনবে। সানি আমাদের বাড়িতে বড় কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। ও তোমার আর আমার মাঝে আসবেই আসবে। ও তোমার প্রেমে এতটাই মত্ত যে নিজের সমস্ত সেন্স হারিয়ে ফেলেছে। না হলে নিজের বন্ধুর বাড়িতে এসে তার স্ত্রীর সামনে এভাবে কেউ হাত কেটে ফেলতে পারে দীপু? আমি বলছি তোমায় দীপু, এত সহজে সানি আমাকে, তোমাকে কিংবা আমাদের বাড়ির মানুষগুলোকে ছেড়ে দেবে না, কিছুতেই না। আস্তে, সাবধানে। হ্যাঁ, সাবধান, আস্তে আস্তে এসো। হ্যাঁ, ইটস ফাইন আন্টি। এসো এসো এসো, এনো বসো তো, বসো। ঠিক আছে আন্টি, আই এম ফাইন। জানো আন্টি, আমাকে না ভাবি জড়িয়ে ধরেছিল জানো। তারপর আমি যখন অজ্ঞান হয়ে গেলাম, আমাকে ভাবি তো যত্ন করে এখান থেকে নিয়ে গেল। তারপরে ডক্টর ব্যান্ডেজ করে দেওয়ার পর ভাবি আবার আমাকে যত্ন করে গাড়ি করে ফিরিয়ে এনেছে। জানো আন্টি, আমি ভাবিকে কাছে পাওয়ার জন্য রোজ একবার করে হাতটা কেটে ফেলতে পারি। ছি ছি, এরকম বলতে নেই মা, আর এরকম কাজ করতেও নেই।
আমার বাবি আমার থেকে দূরে চলে গেলে আমি শেষ হয়ে যাবো আন্টি। আবার এক কথা বলছো, তোমার বাবি তো তোমার কাছ থেকে দূরে চলে যায়নি। এই যে আজকে বেরোতে পারলো, বলো। খুব ভালো হয়েছে, এবার আমি বাবিকে নিয়ে অনেক আনন্দ করবো আজ। আচ্ছা ঠিক আছে, আর কথা বলতে হবে না, এবার তুমি একটু ঘুমো তো, ঘুম। মা, হ্যাঁ? ও একটু পরে ঘুমোক। ওর জন্য দুধ গরম করা হচ্ছে, ওটা খেয়ে তারপরও ঘুমোবে। উমা, ওর জন্য দুধ কে গরম করছে? আমি বড় বৌদিকে বলেছি। না 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 না, ওর জন্য দুধ আমি নিজে হাতে গরম করে তবে নিয়ে আসবো। হ্যাঁ, তুমি একটু বসো, জানি আমি যাবো আর আসবো। সানি, তোমার শরীর এখন ঠিক আছে তো? আমার যা হয়েছে এই সবটার জন্য শুধুমাত্র তুমি দায়ী। কেন? এটা ছোট বৌদির কি দোষ? কি দোষ? ওই তো আমার বাবিকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিল, তাই আমি নিজের হাতটা কেটে নিজেকে কষ্ট দিয়েছি। আচ্ছা অপু, তোমার তো হিংসা কিসের? বাবি তো তোমার বর, তুমি তো বাবির নামে সিঁদুর পড়ো। আমি তো তোমার সিঁথির সিঁদুরের জোর চাইছি না, আমি শুধু আমার বাবিকে চাইছি, আমার শুধু বাবিকে চাই। তোমরা জানো, আমি না আজকে একদম শিওর হয়ে গেলাম, আমার বাবি আমাকেও ভালোবাসে। না হলে আমার হাত কেটে গেছে দেখে বাবি কত কষ্ট পাচ্ছিল বলো তো। আমি জানি বাবি আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে বাবি আমাকে। আমরা যখন গাড়িতে যাচ্ছিলাম, আমার মাথাটা বাবির কোলে তুলে নিয়েছিল খুব যত্ন করে, যেন মনে হচ্ছিল আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মরে যাই, তাহলে বাবিরও কিছু হয়ে যাবে। আর যদি আমি হাতটা না কাটতাম, আমি বুঝতেই পারতাম না বাবি আমায় কতটা ভালোবাসে, আমায় নিয়ে কত ভাবে, বাবি কত চিন্তা করে আমাকে নিয়ে। এসব তুমি কি বলছো? বর্ষা, চুপ করো। মেয়েটা চাতা পড়ে যাচ্ছে, তুমি চুপচাপ শুনছো? তুমি কি এসব প্রলাপ শুনবে নাকি বসে বসে? ঠিক আছে, চুপ করো। সানি, বলছি যে তুমি এখন একটু বিশ্রাম করো। তোমার জন্য গরম দুধ আসছে, খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বে। আর তোমার শরীরটা এখনো ঠিক হয়নি, এত কথা বলো না। না না, আমি এইভাবে ঘুমাতে পারবো না। তোমরা বরং আমার বাবিকে আমার কাছে পাঠিয়ে দাও, বাবি আমাকে আদর করে আমার মাথায় হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দেবে। বাবিকে ডাকো। বাবিকে ডাকতে হবে না, আমি তোমার বাবিকে সঙ্গে করে নিয়েই এসেছি। ভাবি, এসো এসো, তুমি আমার পাশে বসো। এসো ভাবি, এখানে বসো। কি হলো? তুমি অপুর দিকে তাকিয়ে কি দেখছো? অপু তোমাকে আর কিচ্ছু বলবে না, কারণ ও জানে ও যদি আর কিছু বলে তোমাকে, আমি আবার হাত কেটে ফেলবো। বসো ভাবি। আন্টি, তুমি ওকে বরঞ্চ দুধটা দাও। ভাবি, তুমি আমাকে গরম দুধটা খাইয়ে দাও। এনে দীপু, ওকে খাইয়ে দে। নে। অপু, তুমি এখন এখান থেকে যাও। বাবি এখন কোথাও যাবে না, বাবি আমার কাছেই থাকবে। ও আমায় গল্প শোনাবে, ও আমার মাথায় হাত বুলিয়ে দেবে। বর্ষা, তুমি এই তো ছোট বৌদি, তুমি কি গো? ওই মেয়েটা যা নয় তাই বলে যাচ্ছে, আর তুমি চুপচাপ শুনছো, কিচ্ছু বলছো না কেন? আস্তে আস্তে কথা বলো, ও শুনতে পাবে সব। শুনতে পেলে শুনতে পাক। শোনো, আমার কি মনে হয় বলো তো, ওই মেয়েটার না মাথার ঠিক নেই, ওর মাথায় কোনো গন্ডগোল আছে, ওর চিকিৎসার দরকার, ওকে হসপিটালে ভর্তি করো। শান্ত হও, শান্ত হও, চুপ করো বর্ষা। ভাবি, তুমি আমায় ছেড়ে আর কোথাও যাবে না তো? না না সানি, আমি তোমার বাবির মা, তো আমি বলছি, বাবি তোমাকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও না। দেখো ছোট বৌদি, আমি খুব পরিষ্কার ভাবে বলছি, ওর কিন্তু মাথায় গন্ডগোল আছে। তুমি আচ্ছা ঠিক আছে, দেখো সেটা আমিও বুঝতে পারছি, আমিও জানি, কিন্তু গন্ডগোলের মূল কোথায় সেটা আমাকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে।
না হলে সানিকে আমরা সুস্থ করে তুলতে পারবো না, কিছুতেই না। আর এই মুহূর্তে আমাদের খুব বুদ্ধি করে চলতে হবে বর্ষা। এখন চলো আমার সাথে। অপু, এই অপু, শোন না, বলছি বাবা তোকে একবার ওনাদের ঘরে ডাকছিলেন। কিছু হয়েছে দিদিভাই? জানি না, তবে মনে হচ্ছে কিছু তো একটা গন্ডগোল হয়েছে। বাবার মুখ দেখে না প্রচন্ড অস্থির আর চিন্তিত বলে মনে হচ্ছিল। ঠিক আছে দিদিভাই, আমি এখনই যাচ্ছি। হ্যাঁ, এই তো হলদে ফাইল। এই হলদে ফাইলেই তো আমার রাখার কথা ছিল। যতটা মনে পড়ছে আমি হলদে ফাইলই রেখেছিলাম। কি এগুলো? এগুলো তো নয়, এগুলো না। তাহলে হয়তো মনের ভুলে কি আমি নীল ফাইলে রেখেছিলাম? এটা কি? হাবল তাবল। দলিল কোথায় গেল? দলিল? অবলা, অবলা, অবলা। সময় যদি একবার কাউকে পাওয়া যায়, কারোর টিকিটা পাওয়া যায় না। দেখি যত অবল তাবল জিনিস। দলিলটা কোথায়? আমার তো অবলা, আরে বাবা থাকো কোথায়? কেন, কি হয়েছে? কি হবে? সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, সেদিন যে তোমায় বারবার দলিলটা বার করে দিতে বলছিলাম। আমার সারা জীবনের সমস্ত কিছু, আমার স্থাবর সমস্ত সম্পত্তি, সে দলিল পাওয়া যাচ্ছে না। আরে বাবা, হয়তো কোথাও খুঁজে পাচ্ছ না, এদিক ওদিক কোথাও আছে। তোমার কি দেখে মনে হচ্ছে আমি ভালো করে খুঁজিনি? দেখো ভালো করে, সমস্তটা খুঁজেছি, পাচ্ছি না। হা ভগবান, আমি কি করবো এবার? কি হয়েছে? তুমি ডাকছিলে আমাকে? হ্যাঁ, ডাকছিলাম, সবাইকে ডাকছিলাম। সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ হয়ে গেছে। আমি আমার ঘরের আলমারি থেকে আমার দলিল, আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি, সমস্ত হিসেব নিকেশ, সমস্ত কিছু লিখিত পড়িত যা আছে, সেই দলিল উধাও হয়ে গেছে। কি বলছো কি বাবা? হ্যাঁ, উধাও হয়ে গেছে। আমার মনে হচ্ছে কেউ চুরি করেছে। চুরি করেছে? হ্যাঁ, চুরি করেছে। নাহলে দলিলের তো ডানা নেই যে সে ডানা দিয়ে আলমারি ভেদ করে উড়ে বেরিয়ে চলে যাবে। দলিল চুরি করেছে। কিন্তু বাবা, বাড়িতে ঢুকে কে দলিল চুরি করবে? সেটাই তো প্রশ্ন রে মা, সেটাই তো প্রশ্ন। কে চুরি করবে? কে চুরি করবে? কে জানতো যে আমি কোন আলমারিতে, কোন তাকে, কোন ফাইলে দলিলটা রেখেছিলাম? আমার তো এখনো চোখের সামনে ভাসছে যে আমি হলুদ ফাইলটার মধ্যে দলিলটা রেখেছিলাম। আমার সবকিছু কে এমন কেউ যে জানতো যে দলিলটা আমি কোথায় রেখেছি। তুমি ঠিক বলছো বাবা, দলিলটা এমন কেউ চুরি করেছে যে জানতো দলিলটা তোমার আলমারিতে থাকে। একদম আমি সেটাই বলতে চাইছি। আমি দলিলটা কোন আলমারিতে, কোন তাকে রাখি সে জানতো। আমার নাড়ি নক্ষত্র সে জানে এবং এই দলিলের সঙ্গে তার কোনো যোগও আছে, তার স্বার্থ আছে। কিন্তু কে সে? এমন কেউ এই দলিলটা তার দরকার, সে আমার সর্বনাশ করতে চায়। কিন্তু অজানা লোকের মধ্যে কেউ সেটা হতে পারে না। সে জানবে কি করে আমি দলিল কোথায় রাখি? পরিচিত কেউ, তার মানে আপনজন কেউ, যে আপনজনের মুখোশের আড়ালে আমার বিরুদ্ধে ছুরি শানাচ্ছে। কে হতে পারে? কে সে? সত্যি তো, কে চুরি করলো দলিলটা? দলিলটা নিয়ে এসছেন আপনি? আমি কিন্তু নিয়ে এসেছি। দেখি। এটা আসল দলিল তো? এবার আপনাকে এই দলিল থেকে সমস্ত ইনফরমেশন নিয়ে আপনাকে একটা নতুন দলিল বানাতে হবে। আর অনাদিন মুখার্জি সাইন?
উকিলবাবু, ওটা নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না। আপনি জাস্ট নতুন ফাইলটা তৈরি করুন। ওই বাড়িটা, ওই গোটা বাড়িটা দৈপায়ন মুখার্জির নামে হবে। তারপর বাড়ির বাইরে বসে বসে আমি বাড়িটাকে বেচে দেবো। কি বলছেন কি আপনি? আপনি বাড়িটা বিক্রি করে দেবেন? ইয়েস, ওরা আমাকে ঘর ছাড়া করেছে না, আমাকে অসহায় গৃহহীন করেছে। এবার ওদের প্রত্যেককে আমি ঘর ছাড়া করে ছাড়বো। রণাদি মুখার্জি, তুমি আমাকে বঞ্চিত করবে না। এবার না সময়টা উল্টে যাবে। এবার আমি তোমার ওই স্বাদের বাড়িটাকে বেচে দেবো, তারপর ওই সমস্ত টাকাটা আমার হবে।